আসসালামু আলাইকুম। পলিটিক্স ক্লাবের মুখোমুখি আজকে আমরা 17 ডিসেম্বর 2024। আমাদের সাথে আজকে অতিথি আছেন আলোচনায় বাংলাদেশ মুসলিম সমাজের মাননীয় চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ হোসেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আচ্ছা, তো আমরা দেশ বিদেশের খবর, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ইত্যাদি বিষয় নিয়ে পলিটিক্স ক্লাবের মুখোমুখি হই এবং অনেকেই হন, আপনিও প্রায়শই হন। আজ সকালে একটা খবর আপনাকে দিয়ে রাখতে পারি, সেটা হচ্ছে যে বাংলাদেশ কিন্তু বায়ু দূষণে, বিশেষ করে ঢাকা বায়ু দূষণে বারবারই প্রথম হয়ে যাচ্ছে এবং আজকেও খবর পেলাম যে 4টা এলাকায় ভীষণভাবে, আশপাশে 4টা এলাকায় ভীষণভাবে বায়ু দূষণ। তো সেটা আপনার আলোচনার মধ্যে আপনি বলবেন। এই পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কালকে ছিল 16ই ডিসেম্বর, সাভার স্মৃতিসৌধে বিএনপির মহাসচিব অসুস্থ হয়ে পড়েছিলেন এবং এটাকে ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে কি এই ধরনের প্রোগ্রামগুলোকে একটু কাছাকাছি আনা সম্ভব কিনা আমি জানি না যদিও, বা এটাকে ভিডিও কলের মাধ্যমে করা যায় কিনা। মানে এতগুলো রাজনৈতিক দল দৌড়দৌড়ি করে, সাভারের তো বাড়ি অনেক দূর, তাই না? সেখানে যাওয়া শ্রদ্ধা নিবেদনের জন্য ঠিকই আছে, কিন্তু এইগুলোকে আরও একটু আনুষ্ঠানিকতা সরকারিভাবে কোনো দিক নির্দেশনা দেওয়া উচিত কিনা, যাতে করে এটা সম্ভব হয়। এই বাকি অংশ কিছু খরচ যদি বেঁচে যায় সেটা গরিবদের জন্য দান করা সম্ভব, শৈত্যপ্রবাহে শীত বস্ত্র সহ ইত্যাদি ইত্যাদি। আপনি আমার সঙ্গে একটা বিষয় শেয়ার করবেন যে বিজয় দিবস উপলক্ষে নরেন্দ্র মোদী একটা বক্তব্য দিয়েছেন লিখিত তার সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাংলাদেশের বিজয়, তার বিজয় মানে কি, বিষয়টা কি একটু খোলসা করে বলবেন? এটা কি বাংলাদেশ কি ইন্ডিয়ার অঙ্গরাজ্য কিনা, মোদী কি মনে করে আপনি একটু বলবেন? আজকের এই পলিটিক্স ক্লাব আয়োজিত জনতার মুখোমুখি যে টকশোর আয়োজন করেছেন পলিটিক্স ক্লাবের সম্মানিত সমন্বয়ক জনাব রাজু ভাই, আপনাকে আমি অভিনন্দন, শুভেচ্ছা জানাই আমাকে আপনার স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে যারা এই টকশো দেখছেন, যে দর্শক শ্রোতা, তাদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম ও শ্রদ্ধা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আপনি যে অনেকগুলো প্রশ্ন একসাথে করেছেন, একটা একটা করে উত্তর দিতে একটু সময় লাগবে, তথাপি আমি আপনার যেহেতু বিজয় দিবস কালকে 16 ডিসেম্বর, এই নিয়েই প্রথম আলোচনাটা শুরু করতে পারি। আমার আলোচনার শুরুতে আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এই জন্যে যে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র সম্বন্ধে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বক্তব্য রেখেছেন, ঠিক আছে, যে বাংলাদেশের স্বাধীনতা মানে তাদের স্বাধীনতা, আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। তো এর ভিতরে ভারতের একটি দুর্বিসন্ধি উপলব্ধি করা যায়, এটা আমরা করতে পারতেছি, কারণ তারা দীর্ঘকাল ধরেই 47-এর পর থেকে এই দেশটাকে নিয়ে ষড়যন্ত্র করে আসতেছে, এটা বাস্তবতা। এখন যদি বলতে যাই, আসলে যেটা সত্য, এটা সত্য বলতেই হবে, ঠিক আছে। আজকে নরেন্দ্র মোদী এ ধরনের বক্তব্য দেওয়ার সাহসটা কোথায় পেল, এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। যে আমরা বারবারই বলেছি যে আমরা যদি ভারতের সহযোগিতায় স্বাধীনতা লাভ করি, এখানে বেনিফিট হবে ভারত, ঠিক আছে। তদ্রূপ আপনারা দেখেছেন যে দীর্ঘ স্বাধীনতা 53 বছরে বরাবরই ভারত আমাদের উপরে তাদের আধিপত্য বিস্তার করে চলেছে এবং তাদের রাজনৈতিক ফায়দা হাসিল তারা করে গেছে এবং অদ্য অবধি তারা করে যাচ্ছে। ওই সর্বশেষ তাদের সবচেয়ে বড় দোসর যে শেখ হাসিনা, সে 5ই আগস্ট বিতাড়িত হওয়ার মাধ্যমে, পলায়নের পরে ভারত তাদের একটা বাংলাদেশের যে স্ট্র্যাটেজিক্যাল পলিসি, তাদের যে নীতি, সেই নীতি অব্যাহত রাখার জন্যে
যে তারা আধিপত্য বিস্তার করে আগ্রাসনের নীতি মনোভাব তারা বাংলাদেশের উপরে চাপিয়ে দিয়ে তারা তাদের রাজনৈতিক ফায়দা হাসিল করতে চেয়েছিল, যার ফলশ্রুতিতে তারা সংখ্যালঘু নির্যাতনের একটা মিথ্যা বানোয়াট বিভ্রান্তিকর তথ্য তাদের গণমাধ্যমে প্রচার করেছে, বহির্বিশ্বকে দেখিয়েছে যেন তারা তাদের যে শেখ হাসিনার সাথে যে গোপন চুক্তিগুলো তারা করেছে দেশ বিরোধী, আমাদের স্বার্থ বিরোধী। গোপন চুক্তি বলছেন কেন? এই চুক্তি কি এখনো গোপন থাকবে? সরকার পাল্টানোর পরও এই কথাই এই জন্যই বলেছি যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের সাথে, গণতান্ত্রিক সরকারের সাথে যদি কোনো চুক্তি করতে হয় তাহলে পার্লামেন্টে আলোচনার মাধ্যমে এটা জনগণকে জানাতে হয়। ঠিক আছে, পার্লামেন্টে আলোচনার মাধ্যমে চুক্তিগুলো করতে হয়। কিন্তু গত 15 বছর শেখ হাসিনা যে চুক্তিগুলো করেছে এটা পুরো জাতিকে অন্ধকারে রেখে চুক্তিগুলো করেছে। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিই। চুক্তি তো গোপন হয়েছে, কিন্তু সেটা কি রাষ্ট্র সরকার পাল্টানোর পরও গোপন থাকে কিনা জানা যায়? এখন এই জন্য আমরা সরকার পাল্টানোর পরে যেহেতু একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন চুক্তি কি আওয়ামী লীগের সাথে হয়েছে নাকি বাংলাদেশ সরকারের সাথে হয়েছে? গোপন হোক, সেটা অবৈধ ভাবে ক্ষমতায় থাকুক আর যেটাই বলি গোপন হোক, আমি গোপনের বিষয়টা পরে আসি। গোপনই মনে করেন, চুক্তিটা কি বাংলাদেশের সঙ্গে হয়েছে নাকি আওয়ামী লীগের সঙ্গে হয়েছে? না, এটা তো বাংলাদেশের সাথে হয়েছে। তাহলে এটা কি এখন গোপন থাকবে? সরকারে যেহেতু আওয়ামী লীগেরই সরকার, কিন্তু বাট সে তো গণবন্ধু বাংলাদেশী সরকার ছিল, সেটা যেভাবে জোর করে অবৈধ। এখনো কি সেটা গোপন আছে কিনা? এখনো অদ্যাবধি গোপন আছে। এই জন্য আমরা অলরেডি আমরা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা আহ্বান জানিয়েছি এই যে ভারতের সাথে যে চুক্তিগুলো, এই চুক্তিগুলো জাতির সামনে প্রকাশ করা হোক। ঠিক আছে, আমরা দাবি জানিয়েছি। আর কালকে শুনলাম মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সঙ্গে যত নাই নক্ষত্র সব ফাঁস করে দিয়েছে। আর বাংলাদেশ গভর্নমেন্ট এখন কত মাস হলো নতুন অন্তর্বর্তীকালীন সরকার? 4 মাস হয়ে গেছে, এখনো সেই গোপন চুক্তিগুলো জানতে পারলাম না। তাহলে এটা কি শস্যের মধ্যে ভর্তি না? না, ডেফিনেটলি আমরা তো এই গভর্নমেন্টে যারা মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা হয়েছে, এই উপদেষ্টার ভিতরে আমরা বারবারই বলেছি যে বেশ কয়েকজন আছে যারা সাবেক সরকারের, ওই সাবেক ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী ছিল। ঠিক আছে, তারা এখনো এই সরকারে তারা আছে। আচ্ছা, ঠিক আছে, তো যেহেতু তারা ওই সরকারের সুবিধাভোগী ছিল, তো তারাও এখনো তো তাদের পক্ষে ভিতর তলে তলে কাজ করতেছে। তো বসে আলটিমেটলি আমরা আলোচনা করে আপনার কথা শুনবো। বল। আলটিমেটলি আপনাদের যে কথাটি বলতে নিয়েছিলাম মাঝখান দিয়ে হলো, তো যাই হোক, আসলে আওয়ামী লীগ যে গোপন চুক্তিগুলো করেছে, এখানে অন্তর্বর্তীকালীন সরকার এসে এই চুক্তিগুলো প্রকাশ করাটা প্রয়োজন। এটা এখন আরেকটু বিষয় আজকে 2 দিন সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে যে ভারতের যে পররাষ্ট্র সচিব উনি বাংলাদেশ সফরে এসেছে এবং সফরে এসে তিনি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আলোচনার আগেই আমাদের সেনা প্রধানের সাথে গোপন প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বৈঠক করেছে। 1 ঘন্টা এটা পুরো জাতিকে একটা ধোঁয়াশার ভিতর রেখে, কেউ জানতো না যে তিনি কোথায় আছেন। তাহলে এই ধরনের এখন আমরা শুনতেও পাচ্ছি যে আলোচনাটা হয়েছে এটা 2টো বিষয়ের উপরে তাদের। একটা হলো যে বিডিআর যে হত্যাকাণ্ড ওটা ঘটেছে, এ বিষয়ে যেন সরকার কোনরূপ তদন্ত বা কোনো আলোচনা সামনে নিয়ে না আসে। ঠিক আছে, আর হলো দ্বিতীয়ত আরেকটি বিষয়, সেটা হলো এই যে শেখ হাসিনার সাথে যে গোপন চুক্তি, শেখ হাসিনার সাথে যে গোপন চুক্তিগুলো, এই চুক্তিগুলো যেন প্রকাশ্যে না নিয়ে আসে। ঠিক আছে, এই চুক্তিগুলো প্রকাশ্যে যেন না নিয়ে আসে, এটা ভারতের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে বাংলাদেশকে। ঠিক আছে, আচ্ছা, আপনাকে একটু থামাই, আমি আরেকটু এক মিনিট থামাই। আপনি আবার বলবেন, এটা বলবেন মানে কিছুদিন আগে প্রবাসী সাংবাদিক ইলিয়াস বলেছিল যে আমি বলেছিলাম না যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সরকার মানে পিছিয়ে যাবে। তারপর এরকম একটা নিউজও কিন্তু আসছিল এই সরকার থেকে যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আমরা এখন মানে প্রাসঙ্গিক কিছু কারণে এই মুহূর্তে যেহেতু বিচারাধীন আছে,
এটা নিয়ে ব্যাপক হয়েছে এই সরকারের মধ্যে নিশ্চয়ই আওয়ামী লীগের ভূত আছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু মানে আমাদের সবার আশঙ্কাকে উড়িয়ে দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলছে যে 5 কর্মদিবসের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটি হবে। তার মানে আসলে এই সরকারকে তো কাজ করতে সময় দিতে হবে। আগেই মন্তব্য করে আমরা একবার অস্থির হয়ে যাবো। এটাও ঠিক আছে, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ 15 বছর একটা জঞ্জাল, যেখানে দেশের অর্থনীতি, বিচার ব্যবস্থা, ঠিক আছে, দেশের শিক্ষা ব্যবস্থা সবকিছু যেখানে ধ্বংস হয়ে গেছে, সেই ধ্বংসের হাত থেকে জাতিকে পুনর্গঠিত করতে তো একটু সময় লাগবে। এই জন্য আমরা তাদেরকে সময় দিব। আমি স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টাকে সাধুবাদ জানাবো, উনি 5 কর্মদিবসের ভিতরে বিডিআর হত্যার একটি নতুন তদন্ত কমিটি গঠন করবে আশ্বস্ত করেছে। এই জন্য নিঃসন্দেহে তিনি সাধুবাদ পাওয়ার যোগ্য। অন্যটা প্রসঙ্গে আসি, আমি একটা বিষয় আমি আপনাকে বলি, আমাদের আলোচনা তো সংক্ষিপ্ত সময় শেষ করতে হবে। কয়েকটা বিষয়ের সঙ্গে আলোচনা, তো একটা বিষয়ের সঙ্গে আমরা সুইচ করে অন্য বিষয়ে যাব, যার কারণে আপনার এই প্রসঙ্গে আপনি সংক্ষেপে শেষ করে দেন এক লাইনে, আমি পরের প্রসঙ্গে যাচ্ছি। জি বলেন। আমি বলতে চাইছিলাম যে ভারতের যে খবরদারি, ভারতের যে আজকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নিয়ে যে তাদের এই যে বিরূপ মন্তব্য, ভারতের আপনার হলো এই রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে স্ট্যাটাসটা দিয়েছে, এর জন্য আসলে সত্যিকার অর্থে বলতে যদি যাই, ঠিক আছে, সত্য যেটা এটা বলতেই হবে, এটা বাস্তবতা নিরিখে। আমরা প্রথমেই নিন্দা প্রতিবাদ জানাইছি আপনার এই চ্যানেলের মাধ্যমে। একটা সত্য কথা, আজকে যদি ভারতের সাহায্যে আমরা যদি 71 সালে এই পাকিস্তান বিভক্ত না হইতাম, ঠিক আছে, তাহলে ভারত আজকে এই দৃষ্টতা দেখাইতে পারত না। আচ্ছা আচ্ছা, এই কথা দেখেন, ভৌগোলিক সীমা রেখায় পূর্ব পাকিস্তান আর হলো আমাদের পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, দুটার অনেক দূরত্ব। এখানে আমাদের সাথে পশ্চিম পাকিস্তানের কোনো সীমান্ত নাই, ঠিক আছে। তাহলে পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের এত দূরত্ব নিয়ে একটা প্রদেশ চালানো সম্ভব হতো না পাকিস্তানের পক্ষে। তাহলে আলটিমেটলি এই পূর্ব পাকিস্তান, এই পারে আমি আর ওই পারে তুমি, আলটিমেটলি এই পূর্ব পাকিস্তান আমরা কিন্তু এমনি স্বাধীন হয়ে যেতাম। আমাদের এই যে এত লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত, লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগ, এটার প্রয়োজন ছিল না, ঠিক আছে। এখন দেখেন, এটা কিন্তু সম্পূর্ণ পরিকল্পনা ছিল কার? ভারতের। ভারত পরিকল্পিতভাবে আমাদেরকে ওই সময় বিভক্ত করে, কারণ শেখ মুজিব ছিল ভারতের দোসর, ঠিক আছে। ঠিক শেখ হাসিনা একই কায়দায় তার এই রাজনীতি কায়দা করে একটি বৃহৎ মুসলিম শক্তিকে ভাগ করে দিয়েছে, বৃহৎ মুসলিম শক্তিকে ভাগ করেছে তাদের ভারতের ফায়দা হাসিলের জন্য। কিন্তু আপনি কি এটা মানে আমরা যে বৈষম্যের শিকার হচ্ছিলাম সে বিষয়টা কি মানে সামনে আনবেন না? না, অবশ্যই পাকিস্তানের তো অবশ্যই বৈষম্য ছিল চাকরি বাকরির ক্ষেত্রে এবং অন্যান্য ডেভেলপমেন্টের ক্ষেত্রে। আরেকটা জিনিস লক্ষ্য করে দেখেন, এই দেশের সিংহভাগ ডেভেলপমেন্ট তো পাকিস্তানের সময়, এটা অস্বীকার করার যোগ্য নেই। আপনি বড় বড় হাইওয়ে রোড গুলো দেখেন, পাকিস্তান গভর্নমেন্টের সময় হয়েছে। তারপরে দেখেন আপনার এই যে আদমজি জুট মিল, বড় বড় পাটকল গুলো ব্রিটিশ আমলে কিছু হয় না, ঠিক আছে, এগুলো পাকিস্তানের ব্রিটিশ আমলে হয়েছে কিছু, ঠিক আছে, ব্রিটিশ আমলে ডেভেলপ ছিল। তো ডেভেলপ তো এটা হলো ধারাবাহিক একটা রাষ্ট্রের সিস্টেম। সেই কথা বললে তো আওয়ামী লীগের আমলেও অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু যে সরকারি ক্ষমতা থাকছে, যে সরকারি ক্ষমতা, আপনি বারবার পাকিস্তানের উন্নয়নের প্রসঙ্গ সামনে এনে মানে এখানে বৈশিষ্ট্য, মানে আমি পাকিস্তানের উন্নয়নের সামনে আপনি যখন বৈষম্যের কথা বলছেন, বৈষম্য তো আমরা এখনো আছি, বৈষম্যের ভিতরে এখন আছি না। এই যে পাকিস্তান আমাদেরকে যে হত্যাকাণ্ড ঘটেছে, আমরা কিন্তু তার প্রতিবাদ করেছি। আর এই যে শেখ হাসিনার 5 তারিখে বিতরণের আগে শত শত আজকে আমাদের ছেলে সন্তানরা হত্যার শিকার হয়েছে, ঠিক না? এখনো পর্যন্ত গত 15 বছর ধরে আমরা আওয়ামী লীগের বৈষম্যের শিকার ছিলাম, এটা তো বাস্তবতা। আচ্ছা আচ্ছা, তাহলে বৈষম্য হলে সেখানে উন্নয়ন চাওয়া পড়ে যায়, উন্নয়নের কথা বলার কোনো দরকার নেই। সেজন্য পাকিস্তানের উন্নয়নের কথা তো বলে লাভ না। পাকিস্তানের উন্নয়নের কথা আমি বলতেছি না, আমি বললাম এই অর্থে যে আজকে যে নরেন্দ্র মোদী যে কথাটা বলার সাহস পাইছে। এক মিনিট, আমি পলিটিক্স ক্লাব থেকে পলিটিক্স ক্লাবের মুখোমুখি আলোচনা করছি। আমাদের আজকের অতিথি মোহাম্মদ মাসুদ হোসেন, উনি মুসলিম সমাজের চেয়ারম্যান। জি বলেন। তো এখন এই যে বিষয়টা আপনি লক্ষ্য করবেন, ভারত কিন্তু খুব সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে তারা অগ্রসর হয়েছে। আচ্ছা, বাংলাদেশ ভাগের জন্য ভারত বেনিফিশিয়ারি, এবং সেজন্য ভারত এখনো তাদের অঙ্গরাজ্যই মনে করে। স্বাধীনতার এই বিজয়ের এই দিনে হয়তো মোদী সেই আবেগে উচ্ছ্বাসিত হয়ে
মানে একটা লেখা দিয়ে দিছে না, এটা যে আমরা শাসিত না। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আমাদের যে স্বাধীনতা, ঠিক আছে, সেই সময় এখানে আমাদের কতগুলো ভুল লক্ষ্য করে দেখেন। প্রথম ভুল হলো আমরা যে পাকিস্তান সরকারের যে সেনাবাহিনী আত্মসমর্পণ করছে কার কাছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভারতের যে সেনাপ্রধান ওনার কাছে আত্মসমর্পণ করছে। তাহলে যদি অরোরার কাছে আত্মসমর্পণ করে, তাহলে তো ভারত যেটা কথা বলতেছে, বুঝেন ব্যাপারটা, তাহলে আমরা কিভাবে আজকে? আচ্ছা, ওই প্রসঙ্গ ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে মোদির এখন এই ধরনের উচ্ছ্বাস প্রকাশ করা মানে মোদি কি বলতে চায় এখানে। কিন্তু আমাদের আইন উপদেষ্টা প্রতিবাদ দিয়েছেন তার ফেসবুকে, আমি দেখেছি। ভারত বরাবরই এই 47-এর পর থেকে 47-এর পর থেকে এটা আলাদা রাষ্ট্র হিসেবে তারা চিন্তা করে না, এটা রিয়েলিটি। আসিফ নজরুল প্রতিবাদ দিয়েছেন তার ফেসবুক ভেরিফাইড পেজে। আমরা প্রতিবাদ দিতে পারি বা আমরা প্রতিবাদ দেই, এটা স্বভাবত, এটা আমাদের দিতে হবে, কারণ একটা স্বাধীন কারণ ভারত আমাদের বন্ধু। কিন্তু ভারত আমাদেরকে মানে ভারত আমাদের বন্ধু না, প্রতিবেশী রাষ্ট্র, বন্ধু বলা যাবে না। ভারত আমাদের বন্ধু হতে পারে, প্রতিবেশী হতে পারে, কিন্তু দাদাগিরি করা চলবে না। মানে তারা আমাদের সরকার প্রধান না। মানে আপনি বন্ধুত্বের বেড়াজাল থেকে ছিন্ন করবেন কেন? বন্ধু তো সবাই, কিন্তু বন্ধুর শর্ত হচ্ছে উভয়ের স্বার্থ সমানভাবে দেখতে হবে। আচ্ছা, অন্য প্রসঙ্গে একটা আলোচনা করে আমি শেষ করে দেব। সেটা হচ্ছে, আলোচনার তো কোনো শেষ নাই, অনেক আলোচনাই করা যাবে। তত্ত্বাবধায়ক ইস্যু নিয়ে পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে আজকে কিন্তু একটা রায় হবে। আপনি এই প্রসঙ্গে কিছু বলবেন? হ্যাঁ, বলতে পারি। দেখেন, তত্ত্বাবধায়ক সরকারের যে বিলুপ্তিটা, এই বিলুপ্তিটাই হলো একটা চ্যালেঞ্জ, ঠিক আছে? এই বিলুপ্তিটা চ্যালেঞ্জ কিভাবে বলবো? দেখেন, এই যে শেখ হাসিনা যখন শাপলা চত্বরে অপারেশন ক্র্যাকডাউন চালাইলো, আলেম ওলামাদেরকে হত্যা করলো, ঠিক আছে, তখন আওয়ামী লীগের জনপ্রিয়তা শূন্যের কোঠায় চলে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যার ফলশ্রুতিতে যেহেতু তারা রাষ্ট্র ক্ষমতায়, তারা চিন্তা করলো যে আমরা যদি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচনটা দেই, সেটা তত্ত্বাবধায়ক সরকার আমাদেরই নিয়ন্ত্রিত হোক না, তথাপি আমাদের জয়লাভ করা সম্ভব হবে না। আচ্ছা, যার ফলশ্রুতিতে তারা কি করছে, তত্ত্বাবধায়ক সরকারের বাদ বিলুপ্তির জন্য নানা রকম ষড়যন্ত্র শুরু করে। আচ্ছা আচ্ছা, আর এখানে তারা সফল হয় কিভাবে? আমাদের সর্বোচ্চ বিচারালয়, ঠিক আছে, সুপ্রিম কোর্ট তাদের নিয়ন্ত্রণে নেয়, সরকারের নিয়ন্ত্রণে, বিচার বিভাগকে ব্যবহার করে। হ্যাঁ হ্যাঁ, বিচার বিভাগের ঘাড়ে বন্দুক রাখে। তথাপিও বিচার বিভাগ এত কিছুর পরও যে রায়টা দিয়েছিল যে আগামী 2 টার্ম আরো তত্ত্বাবধায়ক সরকার থাকতে পারে, যদি সরকার চায়। কিন্তু শেখ হাসিনা তো আসলে এটা বিলুপ্তি করার মূল পরিকল্পনা ছিল, তারা নির্বাচনে হেরে যাবে, ঠিক আছে, এই আশঙ্কা থেকে। তাহলে সুযোগ পাইছে, সাথে সাথে সে এটা সংসদে একটা ইয়ের মাধ্যমে তারা এটা বিলুপ্ত করেছে। তাহলে এই বিলুপ্ত প্রক্রিয়াটাই ছিল একটা ষড়যন্ত্রের অংশ। D8 সম্মেলনে যোগ দিতে মিশর যাচ্ছেন ডক্টর ইউনূস। আসলে এই সমস্ত D8 C8 অনেক কিছু তো হয়, বাংলাদেশের স্বার্থ কিভাবে সুরক্ষা হয়, বাংলাদেশের দ্রব্যমূল্য কিভাবে কমে, এতে ইন্টারন্যাশনাল কি ইস্যু আছে, একটু আপনার কাছে কোনো আইডিয়া আছে? না, বিষয় হলো আন্তর্জাতিক কনফারেন্স গুলো, ঠিক আছে, এগুলোতে আসলে যেতে হয়। স্বার্থ কতটুকু আমরা নিতে পারবো, এটা আমাদের ডিপ্লোম্যাটিক কারিশমার উপরে নির্ভর করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আমরা যদি আমাদের ডিপ্লোম্যাটিক কারিশমা ভালোভাবে প্লেস করতে পারি, তাহলে নিঃসন্দেহে আমরা ভালো কিছু এখান থেকে হাসিল করতে পারবো। আচ্ছা আচ্ছা, এখন তো মূলত ডিপ্লোম্যাটিক ব্যাপার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কারণ আমরা আমাদের প্রজ্ঞা জ্ঞান কতটুকু দিয়ে আমরা আমাদের অর্জনটা নিতে পারবো, এটা হলো বড়। আচ্ছা, আপনি পলিটিক্স ক্লাবের বৈদেশিক সম্পর্ক বিষয়ক সমন্বয়ক, দেশ বিদেশের খবর আপনি রাখেন, তো নতুন একটা খবর আসলো আপনার সাথে আলোচনা শুরুর পূর্বে আলোচনা, জার্মানির চ্যান্সেলর ওলাফ শালজ সরকারের পতন হয়েছে। কীভাবে পতন হয়েছে? তার প্রতি অনাস্থা ভোট পড়েছে বেশিরভাগ। তার মানে দেখা যাচ্ছে যে 717টা ভোটের মধ্যে ওনার বিপক্ষেই 400 ভোট চলে, 400 মানে 394 ভোট বিপক্ষে চলে গেছে। এইটা হচ্ছে মানে জার্মানের খবর, তাই না? তারও কদিন আগে আরো কয়েকটা দেশে এরকম হলো, তাই না? কোথায় কোথায় হলো? ফ্রান্স হলো, তারপরে হলো কোথায়? সিরিয়াতে হলো, পলায়ন করলো। সিরিয়ার যিনি দায়িত্বে ছিলেন আর কি,
উনি আবার কালকে হুট করে এক জায়গা থেকে কোন খবর থেকে বলে উঠলো, আপনাকে অবশ্য আমরা আমাদের সদর দপ্তর থেকে পলিটিক্স ক্লাবের সদর দপ্তর থেকে এটা তদন্ত করার জন্য বোধহয় একটা গেছেন, সেটা হচ্ছে যে আসলে এটা সত্য মিথ্যা যাচাই করতে হবে। তবে পলায়ন করার পরে এখন বলছে আমার পলায় যাওয়ার ইচ্ছা ছিল না, এটা তো একই আমাদের সেই ফ্যাসিস্ট সরকার হাসিনার মতোই কথা। সেগুলো আপনি দেখবেন। আর গণতন্ত্র সর্বত্র বিরাজমান থাকুক, সেটা আমরা চাই। কি জার্মানি, কি ফ্রান্স, মাঝখানে কয়েকটি দেশে গ্রিসে নৌকাডুবিতে কিছু মানুষ মারা গেছে, ফ্রান্সে ঝড়ে মানুষ মারা গেছে, সেগুলোর জন্য আপনি পলিটিক্স ক্লাবের শোক প্রস্তাব দিয়েছেন, খুবই ভালো লেগেছে। তো আজকের আলোচনা এখানে শেষ করবো। শেষ জাতির উদ্দেশ্যে আপনার শেষ বক্তব্য কি সেটা জানতে চাই। কোন দিকে যাচ্ছে বাংলাদেশ, এটা দিয়ে আপনি শেষ করবেন। হ্যাঁ, তো আপনি যে জার্মানির কথা বলেছেন, ফ্রান্সের কথা বলেছেন, আসলে আমরা যে যাই বলি যে ইউরোপের যে দেশগুলো, ঠিক আছে, এখানে কিন্তু গণতন্ত্র 100% তারা শ্রদ্ধাশীল গণতন্ত্রের প্রতি। আচ্ছা, এটা নিঃসন্দেহে। এটা ফ্রান্স, জার্মানি, ব্রিটেনে, ঠিক আছে, ম্যাক্সিমাম ইউরোপের ম্যাক্সিমাম সব দেশেই বলতে গেলে ওরা গণতন্ত্রে পুঙ্খানুপুঙ্খভাবে তারা ধারাবাহিকতা রক্ষার চেষ্টা করে। তো এখানে ফ্রান্সেরও কিছুদিনের একটা ঘটনা ঘটছে, তাদের মত প্রকাশের স্বাধীনতা আছে। আচ্ছা, জার্মানও সেম, তাদের পলিটিক্যালি যে আপনার হলো পার্লামেন্টের যে ভোটাভুটি হয়, ঠিক আছে, সেখানে নিজ দলের বিপক্ষেও ভোটার মতো সুযোগ থাকে। আচ্ছা আচ্ছা, যেটা বাংলাদেশে থাকে না, ঠিক আছে। বাংলাদেশে মনে করেন স্লোগানে আছে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, কিন্তু আলটিমেটলি বাংলাদেশে হলো উল্টা হয়ে যায়। আচ্ছা, বাংলাদেশে হলো যিনি ওই পার্টির প্রধান থাকে তার ওই তোষামদিতেই অন্যান্য নেতৃবৃন্দ ব্যস্ত থাকে। পার্লামেন্টে তার বিপক্ষে ভোট দেওয়ার কোনো সিস্টেম থাকে না, কেননা তাদের আমাদের দেশের গঠনতন্ত্রেই থাকে যে দলের বিপক্ষে যদি ভোট দেওয়া হয়, ঠিক আছে, অবস্থানের, তাহলে তারা দলের প্রাথমিক সদস্যপদ থাকবে না, হারায় যাবে। বুঝছেন ব্যাপারটা? তো যার কারণে এখানেই কিন্তু আমাদের দেশের গণতন্ত্রের প্রতি বড় আঘাত। আচ্ছা আচ্ছা, বুঝছেন ব্যাপারটা? কিন্তু আপনার ফ্রান্স বলেন, ইউরোপের কোন রাষ্ট্রে কোন পার্টির গঠনতন্ত্রে কিন্তু এই ধরনের সিস্টেম নাই। আপনার মতের বিপক্ষে হয়েছে, আপনি আপনার যে পার্টির প্রধান আছে তার পার্টির বিপক্ষে আপনি ভোট দিতে পারবেন, সুযোগ আছে। বুঝছেন ব্যাপারটা? তো যার ফলশ্রুতিতে এখন জার্মানির পার্লামেন্ট, হ্যাঁ, তারা দেখেছে যে এখন জার্মানির যিনি বর্তমান প্রধানমন্ত্রী, ঠিক আছে, তার প্রতি তারা আস্থাশীল না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তারা তার বিপক্ষে ভোট দিয়েছে। এখানে কোনো কিছু নেই। এখানে মত প্রকাশের স্বাধীনতা যে জার্মানিতে আছে, এটা 100% প্রতিফলিত হলো আজকের এই গণভোটের মাধ্যমে। তাহলে ওলাফ শলজের সরকার পতন। তো পতন শব্দটা ব্যবহার করতে চাই না আমি মনে করি যে উত্থান পতন দুটো শব্দ আছে, এটা পরিবর্তন হতে পারে। কারণ সরকার থাকলে সরকারের সমালোচনা হবে, পরিবর্তনই হয়, পতন হয় কি পরিবর্তন। তো শেষ বক্তব্য হচ্ছে যে আমরা আমাদের পলিটিক্স ক্লাব আলোচনা চালিয়ে যাচ্ছি, চালিয়ে যাব। সেই সাথে আমাদের দেশে বিদেশে অনেক শুভনোদ্যোগী আছে। আমার সর্বশেষ বক্তব্যের সঙ্গে আপনি এটা অ্যাড করে দিবেন যে আমাদের সোশ্যাল বিজনেস নেটওয়ার্ক, গ্রিন সোশ্যাল বিজনেস নেটওয়ার্ক সম্পর্কে একটু আপনি আপনার আইডিয়া, পরামর্শ দিবেন। না, গ্রিন সোশ্যাল নেটওয়ার্ক এটা হলো মূলত এখন রাজু ভাই আপনাকে আমি অফিসে আমার অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাবো। আপনি যেভাবে সারা পৃথিবী জুড়ে গ্রিন সোশ্যাল মিডিয়াকে সর্বত্র ছড়িয়ে দিয়েছেন, এবং আমি আশা করব যে আমার পক্ষ থেকে যতটুকু আমরা পারি আপনাকে এই ব্যাপারে সহযোগিতা করব, ঠিক আছে। উত্তরোত্তর এই মিডিয়া যেন সম্প্রসারিত হয়, ঠিক আছে। আর যে বিষয়টি আমি সবার উদ্দেশ্যে বলবো, গ্রিন প্রপার্টিস, হ্যাঁ, গ্রিন প্রপার্টিস একটা ভালো উদ্যোগ, ঠিক আছে। এই ব্যাপারে আপনি সারা বাংলাদেশের উদ্যোগী যুবকদেরকে আপনি আহ্বান জানাতে পারেন। হ্যাঁ, আমি জানাবো যে গ্রিন প্রপার্টিস আপনারা আসেন, হ্যাঁ, একত্রিত হন, এখানে একসাথে কিছু সংস্থান হোক, ঠিক আছে। আর আরেকটা বিষয় যেটা সর্বশেষ বলবো, যে নরেন্দ্র মোদীর যে বক্তব্য, এই বক্তব্যের মাধ্যমে একটা ষড়যন্ত্র কিন্তু বিদ্যমান, ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ষড়যন্ত্র বিদ্যমান। এখন এই বিষয়ে
পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আচ্ছা, কেননা ভারতের এখন মাথা খারাপ হয়ে গেছে। তাদের যে আসল দোসর ছিল, এক দেশ ছিল শেখ মুজিব, হ্যাঁ, তার মৃত্যুর মাধ্যমে সে বিদায় নিছে। তারপরে তারা গঠন করেছিল তার শেখ হাসিনাকে, হ্যাঁ, তাদের এখন শেখ হাসিনাও বিদায় নিয়েছে। এখন তারা আসলে অস্থিতিশীল হয়ে পড়ছে যে আমরা কি করব। এখন এই ব্যাপারে তারা নানান ষড়যন্ত্র চক্রান্ত করতেছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিভাবে নস্যাৎ করবে। তো এখন যাই হোক, এই বিষয়ে সবাইকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে এবং সবাইকে সতর্ক থাকতে হবে ভারত আসলে কি করে। আপনি সবাই মিলে ঐক্য থাকতে হবে। আপনি বলেন, মির্জা ফখরুল বলেন, মাহমুদ মান্না বলে, সবাই বলে, গলা শুকায় ফেলাচ্ছে, সরকারও বলে, কিন্তু সরকার নিজেই তো ঐক্যবদ্ধ না। সরকার তো কালকে বিজয় দিবসের অনুষ্ঠানে বঙ্গভবনে আলোচনা করছে, অনুষ্ঠান করছে, এখানে হাতে গোনা কিছু লোক, কারো ডাকে কারো ডাকে না, কোনো সময় কারো ডাকে কোনো সময় কারো ডাকে না। আবার অনেকেই কমপ্লেন করেছে যে অনেকেরই ডাকার কথা না, তাদের ডেকেছে। আবার অনেকেই কমপ্লেন করেছে অনেকেই ডাকার কথা তাদের ডাকেনি। এটা কি আপনি আসলে আমি দেখলাম যে এই যে প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন চুপ্পু, উনি এখন ওই আওয়ামী লীগের ইয়াজউদ্দিন নাকি সরি ওই যে কি চুপ্পু আর কি শাহাবুদ্দিন চুপ্পু, যাই হোক শাহাবুদ্দিন চুপ্পু তো আওয়ামী লীগের লোক, উনি এখন আওয়ামী লীগেরই আছে। আপনি উনি আওয়ামী লীগের লোক কেমনে বলেন? হ্যাঁ, আমি বলি যেহেতু প্রেসিডেন্ট হিসেবে প্রেসিডেন্ট হিসেবে উনি এখনো নিজেকে আওয়ামী লীগের থেকে বের করতে পারেনি। আপনি দেখেন যে বঙ্গভবনে যাদেরকে ডাকা হয়েছে এরা সবগুলোই ছিল মূলত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী। মানে আম গাছে তো আমি হবে, কাঁঠাল তো হবে না। আম গাছে তো আমি হবে, কাঁঠাল তো হবে, কাঁঠাল তো হবে। শেখ হাসিনা যখন তাকে নিয়োগ দিয়েছে, তার ধনী তবে শেখ হাসিনা আস্থাভাজন লোক, এটা হিসেবে ঠিক আছে। এখন এই যে বঙ্গভবনে যাদেরকে ডাকছে এতে সবই তো আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল, এরা আওয়ামী লীগের সাথে নির্বাচন করছে। না, কাউকে না কাউকে এর আগে ডাকেনি, কিন্তু এবার কিন্তু ডাকছে। যা যা নির্বাচন করেছে তার মধ্যে কি হয়েছে? শুভবুদ্ধির উদয় হয়েছে নাকি কুবুদ্ধির উদয় হয়েছে? আসলে শুভবুদ্ধি বলা যাবে না, এটা কুবুদ্ধির উদয় হয়েছে। আমি তো মনে করি সবাইকে প্রস্ফুটিত হয়েছে। আপনার সঙ্গে আমি একমত না। আমি মনে করি যে সবাইকে ডাকা উচিত। কেননা যে অতীত ধুয়ে মিশে ফেলে অতীতকে পরিহার করে যদি একটা প্ল্যাটফর্মে সবাই আসে, আসলে হাসিনার কৃতকর্মের বা আওয়ামী লীগ সরকারের কৃতকর্মের দায়িত্ব আর কেউ এখন নিচ্ছে না। তাই কোনো কোনো রাজনৈতিক দল যা যা নির্বাচন করেছেন, কেউ বলেছেন নিবন্ধন বাঁচানোর জন্য করেছি, কেউ বলেছেন নানান চাপে করেছি, তারা যদি সবাই অতীত ভুলে নতুন করে শপথ নিতে আবার আসে, আমার আপনার অসুবিধা কি? কিন্তু সমস্যা হচ্ছে এখানে যে আমাদের আপনাদের তো ডাকছে না। আমি আসলে বিষয়টা হলো কোথায়, এরা যদি ভালো করে পরিচ্ছন্ন রাজনীতি করতে আসে আমাদের তো আপত্তি নাই, কিন্তু বিষয় হলো এরা তো তাদের অতীত কর্মকাণ্ডের জন্য জাতির কাছে তো তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে। আমি মনে করি এরা যদি মনে করে এরা তো অতীত কর্মকাণ্ড বলতে এরা তো হাসিনার সঙ্গে বন্দুক ধরে নাই, আপনি আন্দাজে অতীত কর্মকাণ্ড কি? এরা হয়তো নির্বাচন করেছে। আপনি একজন ফ্যাসিস্টের সহযোগী হইবেন, এত বন্দুক ধরাচ্ছে আরো বেশি, তাদের কারণে তো শেখ হাসিনা 15 বছর রাষ্ট্রক্ষমতা ছিল। তারা তো নিবন্ধিত কিছু দল, তারা তো বলছে যে আমাদের নিবন্ধন ক্যান্সেল হয়ে যাচ্ছে না দাঁড়াইলে। আপনি এটাকে কিভাবে খণ্ডন? না, নিবন্ধন ক্যান্সেল হয়তো নিবন্ধন, আপনি তো নিবন্ধনের জন্য রাজনীতি করেন না, জনগণের জন্য রাজনীতি করেন। অনেক দলই তো নিবন্ধন ছিল না, বা আমাদের যেমন নাই। হ্যাঁ, আমাদের ছিল না। আমরা কি জামাত ইসলামের নিবন্ধন বাতিল করছে না শেখ হাসিনা? আমরা নিবন্ধন বাতিল হবার ঝুঁকি থাকলেও ফ্যাসিস্ট সরকারের সমর্থন করা যাবে না। স্বৈরাচার তো স্বৈরাচারী, ফ্যাসিস্ট যে অত্যাচারী তো অত্যাচারী, তাকে আপনি অন্যায়কে কেন সমর্থন করবেন? আপনার নিবন্ধনের প্রশ্ন এটা সেটা এটা হলো একটা অজুহাত, বাহানা। এখানে অনুরূপ আরেকটা বিষয় রয়ে গেছে, 71 যেমন জামাত ইসলামকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার 71-এর ভূমিকার উপরে আপনার কিছু বলবেন, ক্ষমা চাইবেন কিনা। উনি বলছে আমরা ব্যাকফুটে যাব না। এখানে আর কোনো যুক্তি আছে আপনার? না, 71-এর জামাতের যে যেটা 71-এর চিন্তা চেতনা বা জামাতের রাজনীতি, তারা তো সেখানে 71-এর বিষয়ে যদি জামাত ক্ষমা চায় বা কিছু বলে, তাহলে জামাতের কে রাজনীতি করার অধিকার থাকে এই দেশে? কারণ ক্ষমা তো চাইছে। জামাত বলছে যে যদি প্রমাণিত হয়, প্রমাণ করা সম্ভব হয়, তাহলে আমরা এটা করবো, মানে আমরা এটা দুঃখ প্রকাশ করবো, এটা বলছে। লেটেস্ট খবর। কিন্তু তার আগের একবার বলছিল যে আমরা আসলে ব্যাকফুটে যাব না। কোন স্ট্র্যাটেজি থেকে? এটা তো বাস্তবতা যে আমার কথা বলতে জামাতের যে 71-এর ভূমিকা, ঠিক আছে, এই বিষয়ে জামাতের রাজনীতির স্ট্র্যাটেজি পলিসি কিন্তু 100% রাইট আমি মনে করি। এখন তারা যদি মনে করে ক্ষমা চাইবো বা তারা যদি করে, তাহলে রাজনীতি না করে আমার কথা। আপনি বলতে চাচ্ছেন যে স্বাধীনতা যুদ্ধের সময় 2 মুসলিম প্রদেশ যদি ভেঙে দেওয়ার বিপক্ষে কেউ থাকে,
তাকে আমরা রাজাকারী বা বলি কেন, যুদ্ধপতি বা বলি কিভাবে? তারা তো দুইটা মুসলিম কান্ট্রিকে এক রাখতে চাইছে, ঐক্যবদ্ধ রাখার সেটাতে আমি কোনো অপরাধ মনে করি না। কিন্তু যুদ্ধ চলাকালীন সময় যদি কেউ কোনো অন্যায় করে, রেপ করে, অগ্নিকাণ্ড করে, মানুষ মারে, সেটার শাস্তি তো সবসময় থাকবে। এমন কেউ মানুষ মারলে তো শাস্তি হবে। যুদ্ধের তকমা দিয়ে আসলে বিষয়টা খুব মানে অনেক, এটা হলো মূলত ভারতের এজেন্ডা। আপনি যেটা বলছেন যে এই কথাগুলো বলায় জামাতকে দিয়ে যেন ক্ষমা চায়, ওরা চাইতেছে কি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। কারণ জামাত যখন এই ইস্যুতে ক্ষমা চাইবে তখন তারা তো অপরাধী, ঠিক আছে, অপরাধী হিসেবে স্বীকৃত হয়ে যাবে, ঠিক আছে। এখন আপনি যদি অপরাধী হিসেবে স্বীকৃত হন তাহলে কি আপনার রাজনীতি করার কোনো অধিকার থাকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, থাকে না। না, ভূমিকা কি মানে জামাত ইসলামের ভূমিকা কি? তারা অখণ্ড হতে মানে খণ্ড বিখণ্ড হতে চায়, তারা অখণ্ড পাকিস্তান চেয়েছিল। অখণ্ড পাকিস্তান তো আমি ওই সময়, আমার বয়স ওই সময় এরকম থাকলে আমিও বলতাম যে না, দুই মুসলিম কান্ট্রি ভাগ হতে দেবো। এটাকে যারা অপরাধ হিসেবে গণ্য করবে তারা ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করবে। তো যাই হোক, আমরা হয়তো আরো বেশি আলোচনার মাধ্যমে আরো বেশি জ্ঞান অর্জন করতে পারবো। ঘোলা পানিতে মাছ শিকার মানে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। কিন্তু আমরা আমাদের সবাইকে কিন্তু বলতে হবে যে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষে, এই ব্যাপারে কিন্তু নো ডাউট। মুক্তিযুদ্ধের সপক্ষে বলতে আমরা বলতে হবে যে আমরা বাংলাদেশের পক্ষে না, কিন্তু মুক্তিযুদ্ধ তো হয়েছে, একটা সম্ভাব্য যুদ্ধ, আমাদের মানুষ মারা গেছে না, সেটা যারা মারছে তাদের বিপক্ষে থাকতে হবে না। মুক্তিযুদ্ধ যদি কথা বলতে যান, ঠিক আছে, যদি মুক্তিযুদ্ধের কথা বলতে যান, হ্যাঁ, তাহলে এই যে আগরতলা যে ষড়যন্ত্র হয়েছিল, ঠিক আছে, তাহলে আপনি আবার এটা নিয়ে একদিন একটা টক শো করেন ওখানে। ঠিক আছে ঠিক আছে, আগরতলা থেকে চকিরতলা আমরা বলেছি কোথাও সন্ত্রাসীদের কোনো স্থান নাই। এবং আমরা বলেছি যে যেহেতু আমাদের কনসুলেট মানে আগরতলার যে রাষ্ট্রদূতের ওখানে হামলা হয়েছে, তাদেরকে জেনেভা কনভেনশন অনুযায়ী শাস্তির বিধান করতে হবে। আজকে আলোচনায় পলিটিক্স ক্লাবের আলোচনা এখানেই শেষ। জানি না আমরা কত দূর করতে পারছি, অনেক আলো স্বল্পতা আছে। আলো মানে বোঝেন তো, অনেক আরো কিছু সাজাতে হবে, তার জন্য আরো ধাক্কা দিতে হবে, সেই ধাক্কাটার অর্থ বুঝে দিতে হবে আপনাদেরকে। সবার জন্য, প্রত্যেক রাজনীতির মানে বিকাশের জন্য পলিটিক্স ক্লাব কাজ করছে। পলিটিক্স ক্লাবে ABCD গ্রেডে ফেলানো যাবে না, আওয়ামী লীগের না, বিএনপি না, জামাতের। আপনারা ভুল করবেন যদি আমাদের জামাতপন্থী, আওয়ামীপন্থী বা ইউনুসপন্থী ভাবেন। আমরা আসলে মানুষের কল্যাণপন্থী, মানুষের মঙ্গলপন্থী। পলিটিক্স ক্লাব বাংলাদেশের অপর সকল রাজনৈতিক দলগুলো নিয়েই কাজ করতে চায়। অনেক আপনাদের কানে শোনেন নেই এমন কিছু রাজনৈতিক দলও আছে যারা আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়েছেন এবং যারা এখন মার্কেটে খুব সদল বলে সগৌরবে দাপিয়ে বেড়াচ্ছেন। আমরা আশা করবো আমাদের হট সিটে তাদেরকেও চাইব এবং তারাও আসবে, যেহেতু প্রত্যেক রাজনৈতিক দলের মানোন্নয়ন, বিকাশ এবং পরিচিতি আমাদের পলিটিক্স ক্লাব করার জন্য সদা সচেষ্ট। হয়তো ভবিষ্যতে আমার হট সিট থেকে, সঞ্চালকের পদ থেকে হয়তো আরেকজন আসবে, আরেকজন থেকে আরেকজন আসবে। কিন্তু বাংলাদেশের এবং বিশ্বের 40টা কান্ট্রির দেশের পলিটিক্স ক্লাবের শাখাগুলোকে আরও বেশি গণমুখী করার জন্য, আরও বেশি জবাবদিহিমূলক করার জন্য আমাদের অনেকগুলো অর্ধশতাধিক পেজ আছে। সেই পেজগুলোতে ওই সব দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বিষয় নিয়ে গবেষণা হচ্ছে। ইতিমধ্যে আপনি দেখতে পাবেন যে অনেকগুলো কান্ট্রি পেজে কিন্তু আমাদের যারা সমন্বয়ক আছে তারা কাজ করছেন এবং তাদের ওইসব বিষয়গুলো নিয়ে গবেষণার সুযোগ মিলেছে। তা ভালো থাকবেন আপনারা। যখন বাংলাদেশের এই পলিটিক্স ক্লাবের সদর দপ্তর, সেহেতু আপনাদের বোধহয় খুশি লাগার কথা, আনন্দ লাগার কথা। আপনারা যে যখন সময় পাবেন একটু দয়া করে ফোন করে আমাদের হট সিটে বসবেন, আপনার মনের কথা বলবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।